শিক্ষার্থীদের সমর্থনে রাজধানীতে ছাত্র জনতার দ্রোহযাত্রা, বিভিন্ন পেশার মানুষের একাত্মতা, হয়রানি বন্ধ ও হত্যার বিচার দাবি। বৃষ্টি উপেক্ষা করে সারা দেশে রাস্তায় নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন, কেউ বাদ পড়লে তাদের বিষয়েও ব্যবস্থা নেবে সরকার। অশুভ শক্তির ঢাল না হতে শিক্ষার্থীদের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান, জামায়াত নিয়ে মির্জা ফখরুলের বিবৃতির সমালোচনা। এবং টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত বান্দরবান খাগড়াছড়ি, ডুবেছে ভোলার নিম্নাঞ্চল, ফেনীতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সরকারের কোনো তদন্ত কমিশন নয়, বরং জাতিসংঘের অধীনে কোটা আন্দোলনে শিক্ষার্থী হত্যার তদন্ত দাবি করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে মাঠে নেমেছে বিক্ষুব্ধ কবি, লেখক ও শিল্পীরা। জান্নাতুল মোহনা ও মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে সাইফুর রিপনের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা আন্দোলন ঘিরে নিহতদের প্রতীকী কফিন সামনে রেখে প্রতিবাদী কবিতা, গান, বক্তৃতার আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। বক্তারা অভিযোগ করেন, দেশের কোনো গণ অভ্যুত্থানেই এত প্রাণহানির ঘটনা ঘটেনি। শিক্ষার্থী হত্যার দায় নিতে হবে সরকারকেই। 2 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই শিকার হওয়ার পরেও আমরা দেখছি সরকারের নির্লজ্জ কথাবার্তা। আমরা তাই বলতে চাই, এই যে 2 শতাধিক মানুষের যে মৃত্যুর যে দায়ভার নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপি আমাদের উপরে দোষ চাপান, তারা তো 15-16 বছর ক্ষমতায় নেই। আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রক্ষিত হলো? সরকারের তদন্ত কমিটির ওপর দেশের মানুষের বিশ্বাস নেই বলেও মন্তব্য করেন সংস্কৃতি কর্মীরা। এর সুষ্ঠু বিচার করতে হবে জাতিসংঘের অধীনে। আপনি বিচারক নিয়োগ করে দিলেন, আর তিনি বিচার করবেন। আমরা তো বিচার ব্যবস্থার চেহারা দেখেছি, দেখি নাই? সুতরাং আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন, সেই বিচার আমরা মানব না। এই সরকার রাজনৈতিকভাবে পর্যাদস্ত হয়েছে, অধিকার হারিয়েছে। এই সরকারের নৈতিক কোনো অধিকার, এই ক্ষমতা আছে কিনা সেটা আপনারাই বলবেন। রাজধানীর বাংলা মোটর এলাকায় প্রতিবাদী মানববন্ধন করে বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ। আপনারা মসনদে বসে যেভাবে হত্যা, নির্যাতন এবং একটা চালাকির মধ্য দিয়ে, মিথ্যা ব্যবসাতি দিয়ে এই জনসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের সাথে আর কোনো আপোষ নয়। তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রেখে বিচারের দাবি রাখা একদমই হাস্যকর। রাজধানীর ধানমন্ডি এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। এই পরিকল্পনা, এই অপারেশন, এই স্ট্র্যাটেজিটা কার ছিল, কাদের ছিল, এটা বোঝা খুব জরুরি। স্বৈরাচারের নিপাত চাই। আমি এই হত্যাকাণ্ড, এই মৃত্যুদেশ আমি মানি না। গভীর রাতে বাসায় বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও গণগ্রেপ্তার আইনের শাসনের পরিপন্থী বলেও জানান বক্তারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের বিচার ও হয়রানি বন্ধের দাবিতে উত্তাল রাজধানী। ছাত্র জনতার গণমিছিল, দ্রোহযাত্রা সহ পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্লোগানে স্লোগানে মুখর ছিল সায়েন্স ল্যাব থেকে শাহবাগ আর প্রেস ক্লাব থেকে শহীদ মিনার। হাসান মাহমুদ ও এম এ আজিমকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ভাই হত্যার বিচার চাই, হয়তো বিচার মিলবে, তাই মায়ের সাথে মিছিলে আসা এই শিক্ষার্থীর। আমার ভাইদের রক্তে আজকে রাজপথ লাল হয়ে গেছে, সেটা জাস্টিসের জন্য আসছি। আমি বাসায় বসে থাকি, আমার বাপ বলছে আমার যাইতে দিবেন। আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। মার্চ ফর জাস্টিসের পরে ছাত্র জনতার গণমিছিল, কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এবং হত্যার বিচার সহ 9 দফা দাবিতে জুমার নামাজের পর মাঠে নামে বিভিন্ন পেশার মানুষ। এর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকে শিক্ষার্থী জনতা।
স্লোগানে স্লোগানে একটাই দাবি, হত্যাকারীর বিচার চাই। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সায়েন্স ল্যাব মোড়। দীর্ঘ সময় অবস্থান শেষে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করে তারা। হত্যাকাণ্ডের বিচার, আটক সব শিক্ষার্থীর মুক্তি সহ 9 দফা দাবি জানায় তারা। 3 দিন আন্দোলন করছি, আমি আন্দোলন ছাড়তেছি না। মেরে কিছু রাখে না, আমার এই বুক পুরো ঝাঁঝা করে ফেলছে রাবার বুলেট মেরে। এটা কি আন্দোলন? আমরা কি সাধারণ স্টুডেন্ট না? আমরা কি জমাশ্রী? আমরা কি বিএমপি? যতদিন পর্যন্ত আমাদের 9 দফা দাবি পুরোপুরি পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা পরীক্ষা কিচ্ছু দেব না, আমরা রাজপথে থাকব। পথে আমাদের সন্তানরা মারা যাচ্ছে, আমরা এর বিচার চাই। এতগুলো ছেলের রক্ত নিল, কেন নিল? জবাব চাই। ক্ষমতা থেকে কোনো স্বৈরাচারের কাছে বিচার চাওয়া যায় না। এদিকে গণহত্যা, গুম, খুনের বিচার দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে কওমি মাদ্রাসার ছাত্ররা। খুনের দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ দাবিতে প্রেস ক্লাব এলাকা থেকে দ্রোহযাত্রা করে শিক্ষার্থী জনতা। নির্ধারিত সময়ের আগেই প্লাকার্ড আর পোস্টার ছেয়ে যায় প্রেস ক্লাব এলাকা। বেজে ওঠে জাগরণী গান, মঞ্চস্থ হয় নাটক, আর স্লোগানে উচ্চারিত হয় দ্রোহ। বজ্রকণ্ঠে দাবি জানায় তারা। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে শিক্ষকরা উচ্চারণ করেন সন্তানতুল্য শিক্ষার্থী হত্যাকারীদের বিচারের দাবি। শিক্ষার্থীদের পাশে পাবলিক, প্রাইভেট, ইউনিভার্সিটি একাকার হয়েছে, শিক্ষক শিক্ষার্থী একাকার হয়েছে, পেশাজীবী শ্রমিক একাকার হয়েছে, নারী পুরুষ একাকার হয়েছে। বক্তব্যের পরে শুরু হয় দ্রোহযাত্রা। মিছিল নিয়ে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় যাত্রা। তবে যাত্রা শেষ হলেও থেমে যায়নি নিহতদের বিচারের দাবি। এত বোনেরা অত্যাচারের শিকার হয়েছে, তারপর আমাদের নির্বিচারে অনেককে গুম করেছে, খুন করেছে। আমার 12 বছরের নাতি মিরপুর দিয়ে হয়েছে স্টেশন থেকে, ওদের সাথে থাকার জন্য, ওদেরকে সাথ দেওয়ার জন্য, ওদের জন্য কিছু যদি করা যায়, কিছু পানি, কিছু, এটার জন্যই আমি আসছি। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে আন্দোলনে নামে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকরা। আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ হত্যার বিচার দাবি করেন তারা। হাসপাতাল ভর্তি বেশিরভাগ মানুষের গায়ে গুলির চিহ্ন ছিল বলে দাবি করেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। খেতে পারি না, ওই বাচ্চাগুলোর মায়ের হাহাকার দেখে আপনারা এর বিচার করেন। কথা আটকে যায় চিকিৎসকের। কোটা সংস্কার আন্দোলনে নিহত ও আহতদের আর্তনাদে হতবাক চিকিৎসকরা। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট, এটা আমার স্বাধীন দেশ। শুক্রবার সকালে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চিকিৎসকরা। ঝুম বৃষ্টিও থামাতে পারেনি তাদের আন্দোলন। অনেকটা কাক ভেজা হয়ে স্লোগান দেন তারা। বলেন, স্বাধীন বাংলাদেশে এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, তাই তারাও নেমেছেন রাজপথে। ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ, মৃত, আহত। এই যে বাচ্চারা মারা গেল, আমি একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। আমরা বুক ফেটে কাঁদবো, সেটাও আমরা কাঁদতে পারছি না। আমাদের সন্তানদের উপরে গুলি করেছে, কোথায় হাত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের হৃদয়ে হাত দিয়েছে, হৃদয় রক্তক্ষরণ। আজকে এক একটা সন্তান আমাদের সকলের সন্তান। ওনারা কি ভাবেন এই দেশটাকে শেষ করে দিয়েছে। সারা দেশে গণহারে স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গ্রেপ্তারের নিন্দা জানান তারা। শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস, আমাদের সাথে কিন্তু দাসের মতো আচরণ করে। আমাদের জীবনের কোনো মূল্য নাই। ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়া হোক। এদিকে দুপুরে কাউরান বাজারে প্রতিবাদ সমাবেশ করেন গণমাধ্যম কর্মীরা। পুলিশের গুলিতে নিহত হলেও সাংবাদিক নেতারা মুখ বন্ধ করে আছে বলেও অভিযোগ করেন বক্তারা। আসলে অগ্রজ তো সেই যে পথ দেখায়। আজকে এই ব্যানারে যারা দাঁড়িয়েছেন, সামনে যারা আছেন, আপনারাই অগ্রজ। আমি আজকে থেকে যাদেরকে অগ্রজ ভাবতাম সেই সাংবাদিক নেতাদের ধিক্কার জানাই। এ সময় হত্যাকারী পুলিশ শনাক্ত করে আইনের আওতায় আনতে 48 ঘন্টার আলটিমেটাম দেন সাংবাদিকরা। বলতে চাই, যদি 48 ঘন্টার মধ্যে কোন বিচার না পাই, তাহলে 48 ঘন্টা পরে আর কঠোর কর্মসূচি দেব। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বৃষ্টি উপেক্ষা করে কোটা আন্দোলনে নিহতের বিচারের দাবিতে সারা দেশে রাস্তায় নামে শিক্ষার্থী সহ
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের সাথে যোগ দিয়েছেন শিক্ষক ও মুসল্লিরাও। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নিহতের বিচারের দাবিতে আবারও সড়কে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টিতে ভিজেই আবু সাইদ সহ অন্যান্য সব হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করে ছাত্র জনতা। আন্দোলনে অংশ নেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সকাল 11:30টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশ শেষে একটি র্যালি মডার্ন মোড় ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহের টাউন হল মোড়ে জমায়েত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে নগরীর বিভিন্ন জায়গা থেকে আসা গণমিছিলটি টাউন হল মোড় থেকে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। ততদিন না পর্যন্ত আমাদের 9 দফা আন্দোলন 9 দফাগুলো মানা হচ্ছে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। আমাদের ভাইদের রক্তের দাবি আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের ভাইদের সাথে অন্যায় করতে পারবো না। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টির মধ্যেই নগরীর লালদিঘি রাইফেল ক্লাব হয়ে নিউ মার্কেট মোড়ের দিকে যায় গণমিছিলটি। সেখানে আধা ঘন্টা অবস্থান করে রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। জুমার নামাজ শুরুর আগেই দলে দলে নগরীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় আন্দোলনকারীরা। তাদের সাথে যোগ দেন মুসল্লিরাও। সেখানে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খুলনায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর 3:30টার দিকে শিক্ষার্থীরা শিববাড়ি মোড় থেকে মিছিল নিয়ে 0 পয়েন্টে যাওয়ার চেষ্টা করলে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হতেই পুলিশের বাধার মুখে পড়ে। পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে যেতে চাইলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ টিয়ারশেল মারতে শুরু করে। অন্যদিকে আন্দোলনকারীরাও ইট পাটকেল ছোড়ে। তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দেয় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শিক্ষার্থীরা কোনো অশুভ রাজনীতির ঢাল হবে না বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে সবার সঙ্গে মত বিনিময় করবেন। জামায়াত শিবির নিষিদ্ধ করার বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনাও করেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্য অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়। জামায়াত শিবির নিষিদ্ধের পরদিন সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন তিনি। বলেন, জামায়াত শিবির নিষিদ্ধ করায় সরকারকে আওয়ামী লীগ পক্ষ থেকে ধন্যবাদ দেন ওবায়দুল কাদের। জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়া দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। কোটা নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, সরকার নয়, জানান ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধের চেতনা। ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকার ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন
আদালত। চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে তাদের জামিন দেন বিচারক। আইনজীবী জানান, কোনো পরীক্ষার্থী আবেদন করলে জামিনে মুক্তির বিষয়ে সহায়তা দেবে সরকার। শাহাদাত নিশাদের রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা কিংবা নাশকতার অভিযোগে করা মামলায় সারা দেশে গ্রেপ্তার হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৭৮ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় কয়েকজন শিক্ষার্থীদের। ওখানে শুনানি করেছেন, জামিন হয়েছে এবং এখানে জামিনের কোনো কন্ডিশন নেই, অর্থাৎ স্থায়ী জামিন হয়েছে এবং বাচ্চারা পরীক্ষা দিতে পারবে। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম ও ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। চলমান এই সহিংসতা আন্দোলনের মধ্যে যে কোমলমতি শিশুরা আছেন, এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন, তাদের জন্য স্পেশালি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি ৪২ জনের লিস্ট দিয়েছেন, যে ৪২ জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকলে তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। আটক যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও আইনি সহায়তা দেবে সরকার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত বান্দরবান ও খাগড়াছড়ি, ডুবেছে ভোলার নিম্নাঞ্চল। উজানের ঢলের তোড়ে ফেনীতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। চরম বিপাকে দুর্গত এলাকার কয়েক লাখ মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। টানা দুদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের তোড়ে ভাঙছে মুহুরী নদী। শুক্রবার বেলা 11:30টার দিকে ভেঙে যায় পরশুরামের শালধর বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকতে শুরু করে পানি। প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম। গেল মাসের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যার কবলে পড়ে দিশেহারা ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার কয়েক লাখ মানুষ। ভারী বৃষ্টিতে তলিয়েছে ভোলার নিম্নাঞ্চল। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। পানিবন্দী হয়ে দুর্ভোগে মানুষজন। পানি উঠতে আমরা হাঁটাচলা করতে পারি না, তারপর আমাদের ঘর দুয়ার ভরে গেছে, আমাদের চলতে ফিরতে কষ্ট, রান্না বান্না করতে পারি না, খাইতে পারছি না। বর্ষার কারণে আমাদের খুব কষ্ট হইতেছে। আমরা গতরে বাইরে হইতে খুব, আমাদের এরিয়া সব ডুবে রয়েছে। আমরা ঘরের তো বাইরে গেছি, ঘরের গাছ পড়ছে, ঘর ভাঙ্গা ছড়িয়ে গেছে। টানা বৃষ্টিতে প্লাবিত খাগড়াছড়ির নিম্নাঞ্চল। জেলার গঞ্জপাড়া, শান্তিনগর, কালদেবা সহ বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। সড়ক তলিয়ে খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দিঘিনালা উপজেলা এবং রাঙ্গামাটির লঙ্গদু ও বাঘাইছড়ি। কয়েকদিন থেকেই পানিতে নিমজ্জিত বান্দরবানের নিম্নাঞ্চল। ঢলের পানি ঢুকে পড়েছে পৌর এলাকায়ও। জলমগ্ন বাগেরহাট শহরের অলিগলি ও রাস্তাঘাট। বাসাবাড়ির সামনেও হাঁটু পানি। ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। অনেক কষ্টে আছি আমরা। পানি, তারপর সমস্ত রোডেরও পানি, আগামাতা রোডে পানি। রোড ছাড়া কোনো পানি ছাড়া কোনো রোড নেই। বাইরে যেতে পারতেছি না আমরা, এখানে রান্না বাড়ার কোনো নেই। আমার ওই কোনো মতে সিরিয়া পানি এগুলো খাইয়ে থাকা লাগতেছে মনে হয়। আমাদের স্কুলে যেতে সমস্যা হয়, তারপরে বাসার ভিতর থেকে বের হইতে সমস্যা হয়। দুদিনের ভারী বৃষ্টিতে নাকাল নোয়াখালীবাসীও। পৌর শহরের রাস্তাঘাট ও অফিস আদালত পাড়ায় হাঁটু পানি। চরম বিপাকে পড়েছেন প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। যেইখানে যাই না কেন, ঘরে বলেন বাইরে বলেন, সব জায়গায় শুধু পানি আর পানি। সর্বত্র পানি ছড়াছড়ি এবং হাঁটুর পরিমাণ পানি। অতিরিক্ত জলাবদ্ধতা, পানি নামার কোনো পথ নাই এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করছে। আসলে মূলত এটা বাস্তব এবং সত্য যে পাবলিক অতিরিক্ত জলাবদ্ধতার কারণে পাবলিক ভোগান্তিতে আছে। আর এই ভোগান্তি কিভাবে দূর করা যায় সে বিষয়ে আমরা আজকে বসি সমন্বিতভাবে একটা উদ্যোগ গ্রহণ করবো এবং এটা স্থায়ী একটা সমাধান আমরা করবো ইনশাআল্লাহ। এদিকে পানি নামতে শুরু করেছে কক্সবাজারের নিম্নাঞ্চল থেকে। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার অনুমোদন দেয় সংস্থাটি। মোহাম্মদ এমদাদুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় ১,১৮,৭,৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও
87,440 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। ফজলা দিতের রিপোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই চার্জশিট অনুমোদন করে সংস্থাটি। দুদকের তদন্তে আসামি এমদাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 51,44,900 টাকা অর্জনের অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এই বিষয় নিশ্চিত করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন আইন 2004-এর 27-এর 1 ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন করে কমিশন। এর আগে রমনা মডেল থানায় রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামের নামে 1,18,07,561 টাকার সম্পদের তথ্য গোপন ও 27,440 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ফজলা আদিত্য, দেশ টিভি, ঢাকা।